नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। आज के আমরা স্টার্ট করব কোষে দেখে 18.2 এবং কোষে দেখে 18.2 এর তোমাদের যে অঙ্কের অসুবিধা অর্থাৎ সদৃশতা অসুবিধা একদম কথা দিচ্ছি খতম করে রেখে দেব। শুধু তোমাদেরকে আমাকে একটা কথা দিতে হবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে কোষে দেখে 18.2 এর প্রবলেম পুরো খতম করে রেখে দেব। তোমাদেরকে আমাকে একটা কথা দিতে হবে, তোমরা ভিডিও শেষ অবধি দেখবে। তোমরা যদি ভিডিও শেষ অবধি দেখলে শুধু হবে না, মন দিয়ে দেখবে। তোমরা ভিডিও শেষ অবধি মন দিয়ে যদি দেখো, আমি কথা দিচ্ছি ইটস মাই চ্যালেঞ্জ, তোমাদের ভিডিও দেখার পর কোষে দেখে 18.2 এর একটা অঙ্ক থাকবে না যেটা তোমাদেরকে আটকাবে। এক নাম্বার। দু নম্বর কথা আমি আরেকটা বলতে চাই, তোমরা যারা টেস্ট পেপার ঠিকঠাক করে এতদিন পর্যন্ত সলভ করেছো বা যারা মাধ্যমিকের কদিন আগে টেস্ট পরীক্ষাটা ঠিকঠাকভাবে যারা দিয়েছো বা কোয়েশ্চেন পেপারটা ভালো করে অ্যানালাইসিস করেছো, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে প্রমাণ করির যে অঙ্কগুলো থাকে না, যে প্রমাণ করি প্রয়োগের যে প্রমাণ করির অঙ্ক, সেটা একটাই থাকে 3 মার্কসের আসে, একটাই থাকে 3 মার্কসের আসে। আর যেগুলো হচ্ছে মান নির্ণয় করো, এর মান কত হবে বার করো, এরকম টাইপের যে অঙ্কগুলো মান নির্ণয় করির যে অঙ্কগুলো, সেগুলো তোমার 2 মার্কসের গুলো, সেগুলো দেখবে 2 × 3 চারের দাগে এরকম 2 × 3 থাকে, আর বাকি শর্ট কোশ্চেনের মধ্যে এমসিকিউ এসিকিউর মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে, তো মেন যে কথাটা আমার কাছে বলার, তুমি যদি প্রয়োগে এক্সপার্ট হতে চাও বা প্রয়োগের থেকে যদি ফুল মার্কস পেতে চাও, তাহলে তোমাকে প্রমাণ করির অঙ্ক পরে করলেও হবে বা প্রমাণ করি অঙ্ক না করলেও হবে। ওটা সাজেশন হিসাবে তুমি করে গেলেও কমন পেয়ে যাবে। বা তুমি যদি কয়েকটা টেস্ট পেপারে পেজ করতে পারো, তুমি বুঝতেই পারবে যে কোন প্রমাণটা আসবে না আসবে। তোমাকে নিজেকে এক্সপার্ট হওয়ার জন্য আমি যে কথাটা বলবো, 4 দাগের যে 2 নম্বরের যে অঙ্কগুলো থাকে, সেগুলো দেখবে সব মান নির্ণয় করির অঙ্ক থাকে, প্রয়োগের মান নির্ণয় করির অঙ্কগুলো থাকে। সদৃশতা চ্যাপ্টার কোষে দেখে 18.2 তে মান নির্ণয় করির অঙ্ক কোথা থেকে কোথায় আছে আমি বলে দিচ্ছি। এমসিকিউ গুলো সবকটা মান নির্ণয় করির অঙ্ক আছে, এসএকিউ গুলো মানে ওই যে দেখবে এমসিকিউর পরে কিছু শূন্যস্থান পূরণ আর তারপরে যে অঙ্কগুলো, ওগুলো হচ্ছে সব মান নির্ণয় করির অঙ্ক। ওই অঙ্কগুলো কেবলমাত্র তুমি করো, শুধুমাত্র ওই অঙ্কগুলো করো। আর বইয়ের দেখবে কোষে দেখে 18.2 এর 1 দাগের অঙ্কটা আর 2 দাগের অঙ্কটা হচ্ছে মান নির্ণয় করির অঙ্ক। তার নিচে যে অঙ্ক আছে যেগুলো হচ্ছে প্রমাণ করির অঙ্ক, সেগুলো তোমার এখন করার দরকার নেই। তুমি লাস্টে কি করবে, একটা সাজেশন বেসড, তোমার যদি হাতের সময় না থাকে, কারণ যেহেতু অনেকেই প্রয়োগের উইক, তাদেরকে আমি বলছি, তাদের জন্য আমি বলছি, তারা কি করবে, ওই যে প্রমাণ করির যে অঙ্কগুলো আছে সেগুলো একটা সাজেশন বেসড পরে করে যাবে। সাজেশনটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে যেটুকু সাজেশন দেবো সেটুকু করে যাবে। আশা করা যায় যে তার মধ্যে কমন আসবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর প্রমাণ করির অঙ্ক আছে। অত করানো আমার পক্ষেও সম্ভব না, আর তোমাদের অত কিছু মনে রাখা বা প্র্যাকটিস করাও এত কিছু সম্ভব না। তো আমার কাছে কথা, তোমরা যদি শুধু এই মান নির্ণয় করির অঙ্কগুলো করো, প্রয়োগের থেকে ফুল মার্কস পেয়ে যাবে। তো বেকার আমার প্রমাণ করির অঙ্ক করে আমার লাভ নেই। আমি ইউটিউব চ্যানেলেও তাই করাবো। আমার এখানে এমসিকিউর অঙ্ক আর শেষের দিকে যে এসএকিউর যে অঙ্কগুলো আছে ওগুলো আমি সব করিয়ে দেবো, আর 1 দাগ আর 2 দাগ করিয়ে দেবো। আগে আমরা মান নির্ণয় করি অঙ্কগুলোকে শেষ করব, তারপরে আমরা প্রমাণ করি অঙ্কগুলো যদি সময় থাকে তাহলে আমরা করব, যদি সময় থাকে তো। ঠিক আছে, তো কথা বাড়াবো না, মেন জায়গায় চলে আসি। আজকে আমরা ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে তোমাদের সদৃশতার যে চ্যাপ্টারটা রয়েছে সেই কোষে দেখে 18.2 থেকে। দেখো কোষে দেখে 18.2 তে আমরা আজকে একটা উপপাদ্য শিখবো। সেই উপপাদ্যটার নাম হচ্ছে থ্যালেসের উপপাদ্য। থ্যালেসের উপপাদ্য শেখার আগে আমি 2-3টে জিনিস বলবো, একটুখানি মন দিয়ে শুনবে। মন দিয়ে শুনলে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো ভালো করে বোঝো। ধরো এখানে একটা পয়েন্ট রয়েছে এ, এখানে একটা পয়েন্ট রয়েছে বি, আর এই হচ্ছে একটা সরলরেখা, যেটা হচ্ছে তোমার এ, এটা সরলরেখা, এটা হচ্ছে বি। আমি কথা দিচ্ছি সদৃশতার এমন কোনো অঙ্ক থাকবে না যে অঙ্ক তোমরা পরীক্ষাতে করে আসতে পারবে না। এইটা হচ্ছে একটা এ পয়েন্ট, এটা একটা বি পয়েন্ট। যদি বলা হয় যে কোনো একটা বিন্দু বা কোনো একটা রেখা তোমার কি করেছে, একটা সরলরেখাকে মানে অন্তর্বিভক্ত করেছে, তাহলে কি করবে, ধরো এখানে একটা বিন্দু নিলাম, এইরকম একটা জায়গাতে বিন্দু নিলাম, বিন্দুটা হচ্ছে পি বিন্দু, এই জায়গাটাতে একটা বিন্দু নিয়েছি পি বিন্দু। ঠিক আছে, দেখতে পাচ্ছ জিনিসটা নিশ্চয়ই, এখানে একটা বিন্দু নিয়েছি পি বিন্দু। এবার এই পি বিন্দুটা তাহলে কি করেছে, এই গোটা সরলরেখাটার মাঝে অবস্থিত, গোটা সরলরেখাটার এর ওপর, এই গোটা সরলরেখাটার ওপর অবস্থিত এই পি বিন্দুটা, এবং এটা এই সরলরেখাটাকে দেখো ভেতর দিক দিয়ে বিভক্ত করেছে, ভেতরের দিক দিয়ে বিভক্ত করেছে। এটাকে বলা হয় অন্তর্বিভক্ত করা। অন্তর্বিভক্ত করা, এক্ষেত্রে আমাকে যে রেশিওটা নিতে হবে সেটা নিতে হবে এ থেকে পি পর্যন্ত। একটা প্রান্ত বিন্দু থেকে যে বিন্দুটা বিভক্ত করছে তার দূরত্ব। ভালো করে ওয়ার্ডটা শোন, আমি আবার ফোকাস করবো এই ওয়ার্ডটার উপর, কারণ এর পরেরটা তোমাদেরকে আটকে যাবে। একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা অন্তর্বিভক্ত করছে সেই পয়েন্ট পর্যন্ত একটা ডিস্টেন্স। প্রান্তবিন্দু দেখো, দুটো প্রান্তবিন্দু আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুটো প্রান্তবিন্দু এ বি। একটা প্রান্তবিন্দু থেকে যে পয়েন্টটা অন্তর্বিভক্ত করছে তার দূরত্ব মানে এপির দূরত্ব।
আর একটা প্রান্ত বিন্দুর থেকে যে পয়েন্টটা অন্তর্বিভক্ত করছে তার দূরত্ব, মানে বিপির দূরত্ব। কি বললাম, বোঝা গেল? এপির দূরত্ব, বিপির দূরত্ব, তাহলে তার আমরা অনুপাত করব সবসময়, এপি বাই হচ্ছে বিপি, এটার অনুপাত করব। কথাটা কি বললাম, বোঝা গেছে? তাহলে যদি কোনো সরলরেখাকে কোনো একটা বিন্দু যদি অন্তর্বিভক্ত করে বা কোনো একটা রেখা এসে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে আমি দুটো অংশ নেব। কোন দুটো অংশ নেব? ওই রেখাটার একটা প্রান্ত বিন্দু থেকে যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে তার পর্যন্ত একটা, আবার অন্য একটা সাইড থেকে, মানে অন্য একটা প্রান্ত বিন্দু থেকে ওই যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে তার পর্যন্ত ডিস্টেন্স আর একটা। কি বললাম, বুঝতে পেরেছো? চলো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। মনে করো এটা একটা রেখা আছে এ আর হচ্ছে বি, এরম একটা জায়গাতে এক্স পয়েন্টটা অন্তর্বিভক্ত করেছে। এই রেখাটাকে ভেতরের দিক দিয়ে বিভক্ত কে করেছে? এক্স পয়েন্টটা অন্তর্বিভক্ত করেছে। তাহলে কি করব বললাম, একটা প্রান্ত বিন্দু থেকে ওই রেখা পর্যন্ত একটা ডিস্টেন্স নেব, আর একটা প্রান্ত বিন্দু থেকে ওই বিন্দুটা পর্যন্ত বা ওই রেখা পর্যন্ত একটা দূরত্ব নেব। তার মানে আমার যেটা থাকবে সেটা হচ্ছে এক্স এক্স আর হচ্ছে বিএক্স বাই দিয়ে হচ্ছে বিএক্স, এক্স আর বিএক্স, এইটা হচ্ছে রেশিও হবে, এক্স আর বিএক্স হচ্ছে রেশিও হবে। কখনো ভুল করে এবি বাই বিএক্স বা এক্স বাই হচ্ছে তোমার এবি উল্টোপাল্টা করতে যাবে না। সিম্পল লজিক ভাই, একটাই কথা মাথায় রাখো, আমি গ্যারেন্টি দিচ্ছি কোষে থেকে 18.2 তোমার একটা অঙ্ক অসুবিধা থাকবে না। যেটা বলছি একটু মন দিয়ে শোনো, একটা প্রান্ত বিন্দু থেকে যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে তার দূরত্ব, আর একটা প্রান্ত বিন্দু থেকে যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে তার দূরত্ব নেবে, মানে এক্স নেবে আর বিএক্স নেবে, তাদের রেশিও করবে, এক্স বাই বিএক্স করবে। এটার ক্ষেত্রে এপি বাই বিপি রেশিও করবে, এপি বাই হচ্ছে বিপি রেশিও করবে। আশা করি মাথা থাকবে জিনিসটা। অন্তর্বিভক্তের জন্য এই কাজটা করবে, অন্তর্বিভক্ত, ঠিক আছে? অন্তর্বিভক্ত তুমি একটুখানি খাতার মধ্যে এই জিনিসটা লিখে নাও, এই জিনিসটা লিখে নাও, অন্তর্বিভক্ত যে দুটো জিনিস আমি লিখিয়েছি এই জিনিসটা একটুখানি লিখে নাও। এই জিনিসটা লিখে নিয়ে তারপরে আমি বহির্বিভক্ত জিনিসটা খালি বোঝাচ্ছি, পারলে স্ক্রিনশট মেরে নাও বা লিখে নাও, যে করো, কিন্তু এই জিনিসটা খাতার মধ্যে রাখো, দরকার আছে খাতার মধ্যে। কেন রাখাচ্ছি, যা বলছি আমাকে যদি মানো, আমার কথা যদি শুনতে চাও, যদি কোষে থেকে 18.2 ঠিক করে শিখতে চাও, যেরকমভাবে শেখাচ্ছি শুধু শেখো, শুধু খাতার মধ্যে লেখো, যেটা বলছি সেটা শুধু লেখো খাতার মধ্যে। কি বললাম, এই এ থেকে একটা প্রান্ত বিন্দু থেকে ওই বিন্দুটা পর্যন্ত একটা দূরত্ব নেবো। এখানে অনেকে কি করে বলো তো, মোবাইল নিয়ে শুয়ে শুয়ে গেম খেলার মধ্যে ফ্রি ফায়ার খেলে খেলে অভ্যস্ত, তো বসে বসে শুয়ে শুয়ে গেম খেলছে। কিন্তু ওটা করলে হবে না, শুয়ে শুয়ে মোবাইল নিয়ে অঙ্ক দেখলে কোনোদিন শিখবে না। শেখার ইচ্ছা থাকলে উঠে বসো, মেরুদণ্ডকে শক্ত করো, নিজের মেরুদণ্ডের মধ্যে শক্তি আনো, নাহলে সেই অপমানিত হয়ে থাকতে হবে সারা জীবন। নিজের মধ্যে, নিজের মেরুদণ্ডের মধ্যে এমন শক্তি আনো যেন তুমি সবার অপমানের যোগ্য জবাব দিতে পারো, ঠিক আছে? যাতে তুমি মেরুদণ্ড শক্ত করতে পারো। মেরুদণ্ডটা শক্ত করে উঠে বসো এখনই, ঠিক আছে? উঠে বসে খাতার পেনটা বার করো, করে যা লেখাচ্ছি বোর্ডের মধ্যে সেগুলো বুঝে বুঝে লেখো, নোট ডাউন করো, প্র্যাকটিস করো। গ্যারান্টি দিয়ে বলছি 18.2 একটা অঙ্ক থাকবে না তোমাদের, এটা পারবে না ওখানে করে আসতে, একটা অঙ্ক থাকবে না। তাহলে এপির ডিস্টেন্স নেবো, একটা প্রান্ত বিন্দু থেকে যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে তার ডিস্টেন্স, আর একটা প্রান্ত বিন্দু থেকে যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে তার ডিস্টেন্স। এই ওয়ার্ডটার উপর ফোকাস করো, এটার উপরেই বহির্বিভক্ত দাঁড়িয়ে আছে, এটার উপরেই বহির্বিভক্তটা দাঁড়িয়ে আছে। অন্তর্বিভক্ত যা পড়ালাম খাতার মধ্যে হেডিং করে অন্তর্বিভক্তটা লেখো। রেশিও দুটো বুঝেছো, একটা প্রান্ত বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব, আর একটা প্রান্ত বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব। বইতে এখানে গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 আছে, সব তোমার এখন লাগবে না, কোনো দরকার নেই, যেটুকু শেখাবো সেটুকু মাথায় নাও, ঠিক আছে? চলো এবার বহির্বিভক্ত দেখো। একটা রেখা রয়েছে এ আর এই হচ্ছে বি, এ বি একটা রেখা রয়েছে, এ একটা বি একটা, দুটো রেখা রয়েছে। এবার যদি বলে কোনো একটা বিন্দু এই রেখাটাকে বহির্বিভক্ত করেছে, দিস ইজ দ্য ওয়ার্ড, বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত করেছে মানে কিন্তু এই রেখার এই মাঝখানে, এই এবি লাইনের মিডিলে বা এবি লাইনের এই পয়েন্টে এরকম কোনো জায়গাতে কিন্তু কোনো রেখা থাকবে না, কোনো পয়েন্ট থাকবে না। বহির্বিভক্ত মানে এই রেখাটার বাইরে, এই রেখাটার বাইরে, এই সাইডে বা এই সাইডে, এই সাইডে বা এই সাইডে ওই পয়েন্টটার অবস্থান হবে। কি বললাম, বুঝতে পেরেছো? ওই রেখাটার বাইরে, হয় এই সাইডে নয় ওই সাইডে, ওই পয়েন্টটার অবস্থানটা হবে। ভালো করে বুঝবে জিনিসটা, কি বলছি মন দিয়ে শোনো, তাহলেই ক্লিয়ার হবে নিজেদের কাছে। আমি ধরলাম যে পয়েন্টটা বহির্বিভক্ত করেছে সেটা হয়তো এই জায়গাটাতে রয়েছে, পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট। কথাটা কি বললাম, বুঝতে পেরেছো? পি পয়েন্ট বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত করেছে মানে এই রেখাটাকে আমি চাইলে এদিকে আমি এরকম বাড়াতে পারি, আমি চাইলে এরকম বাড়াতে পারি, তাহলে এই রেখাটাকে বাইরের দিকে বহির্বিভক্ত করেছে এই পি পয়েন্টটা, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এই এবি লাইনটাকে এদিকে একটু বাড়ালাম, তাহলে কি করলাম, বি থেকে পি পর্যন্ত আমি একটু জাস্ট খালি বাড়িয়েছি। এবার যদি তোমাকে কেউ রেশিও নিতে বলে,
দুটো জিনিসের দুটো অংশের যদি রেশিও নিতে বলে রেশিওটা তুমি কিসের নেবে। এখানে ম্যাক্সিমাম ছেলেপুলে কিসের রেশিও নেবে বলে দিচ্ছি। এ থেকে বি পর্যন্ত এ বি, আর নেবে বি থেকে পি পর্যন্ত বিপি। যে এটা নেবে সে নিজের কানটা একবার মুলে দাও, এটা হবে না। সে যে এটা নেবে সে নিজের কানটা একবার মুলে দাও, এটা হবে না। এ থেকে বি এ বি আর বিপির রেশিও নিয়ে তুমি এ বি বাই বিপি করবে, ভুল হবে। যেটা শেখাচ্ছি মন দিয়ে শোনো। আমাকে কি করতে হবে, আমাকে যে রেশিওটা নিতে হবে না, আমি তোমাদেরকে কি বলেছি ফার্স্টে অন্তর্বিভক্তের সময় একটা কথা বলেছিলাম, একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বিভক্ত করছে সেই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স নিতে হবে। একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত বা অন্তর্বিভক্ত করছে তার ডিস্টেন্স নিতে হবে। মানে এ থেকে তোমাকে পি পর্যন্ত ডিস্টেন্স নিতে হবে, মানে নিতে হবে হচ্ছে এপি। আর একটা প্রান্ত বিন্দু, এই রেখাটার আর একটা প্রান্ত বিন্দু কোথায়, বি পয়েন্টের একটা প্রান্ত বিন্দু, সেইটা থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে তার ডিস্টেন্স নিতে হবে। তাহলে বি থেকে পি পর্যন্ত আর একটা ডিস্টেন্স নিতে হবে বিপি। তাহলে এপি বাই হচ্ছে বিপি। যারা এটা নিয়েছো রাইট, যারা এটা নিয়েছো ভুল। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? যারা এটা নিয়েছো রাইট, যারা এটা নিয়েছো ভুল। ঠিক আছে, মাথা থাকবে জিনিসটা, বোঝা গেল কনসেপ্টটা। বহির্বিভক্ত যদি করে একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে সেটা পর্যন্ত ডিস্টেন্স, আর একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে সেটার ডিস্টেন্স। সবসময় প্রান্ত বিন্দু থেকে বিভক্ত করা পয়েন্টের ডিস্টেন্স নেবে। দুটো প্রান্ত বিন্দু রেশিও নেবে কি গাধা নাকি? দুটো পয়েন্টের প্রান্ত বিন্দু রেশিও নেবে কি করবো, কোনো দরকার নেই। একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বিভক্ত করছে তার ডিস্টেন্স, আর একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে তার ডিস্টেন্স, এই দুটোকে নিয়ে রেশিও করতে হবে। এইটা যদি কারোর মাথায় একবার ঢুকে যে আমি বলছি ভাই আমার ওপর বিশ্বাস রাখো, সদৃশতা এরকম না, এরকম তুড়ি মেরে উড়িয়ে দেবে সদৃশতা, একটা অঙ্ক আটকাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর একটা জিনিস তোমাদেরকে কনফিউশন আমি এখানে ক্লিয়ার করবার চেষ্টা করছি। ধরো এ বি, এখানে একটা কোনো রেখা রয়েছে, এ বি একটা রেখা, আর একটা আমি এবার বহির্বিভক্তটা এই সাইডে করছি। ধরো এরম জায়গাতে একটা পয়েন্ট রয়েছে পি, বহির্বিভক্ত করেছে, এ বি রেখাটাকে বাইরের দিকে বহির্বিভক্ত করেছে। কোন পয়েন্টটা? এই পি রেখাটা। তাহলে বহির্বিভক্ত যদি করে আমাকে রেখাটাকে ফার্স্টে এই রেখাটাকে একটুখানি বাড়াতে হবে, এদিকে একটু বাড়াতে হবে। তো আমি এদিকে বাড়ালাম। এবার বলো তো রেশিও কার নেব? রেশিও কার নেব বলো, তুমি নিজেরাই বলো। একটা প্রান্ত বিন্দু থেকে ওই পয়েন্টটার রেশিও, মানে নেব হচ্ছে এ থেকে পির রেশিও এপি, আর একবার নেব বি থেকে পির রেশিও বিপি। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এপি বাই বিপি। এখানে এপি বাই বিপিটার রেশিও করে এটার উত্তরটা গ্রেটার দ্যান 1 আসবে, মানে একের চেয়ে বড় হবে। যেহেতু এটা বড়, বড়টাকে ছোট দিয়ে ভাগ করছো, তাহলে কোনো সংখ্যা বড় হলে তাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় এটা গ্রেটার দ্যান 1 হয়, আর এটার ক্ষেত্রে লেস দ্যান 1 আসবে। নিজেরা হিসাব করে বুঝে নিও, মনে করে নাও না। ধরে নাও এ থেকে পি হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, আর পি থেকে এই বি হচ্ছে ধরলাম হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে তুমি কি করছো, ওপরে 2 রাখছো, নিচে 4 রাখছো, এপি বাই বিপি করছো। এপি বাই বিপি, এপি মানে কত? এপি মানে 2, বিপি মানে কত? নিচে 4, 2/4 করে কাটাকুটি করে উত্তর কত? 1/2। তো এই 1/2টা তো নিশ্চয়ই 1-এর থেকে ছোট, ওই জন্য আমি লেস দ্যান 1 লিখেছি। এই লেস দ্যান 1 গ্রেটার দ্যান 1 তোমার বুঝে কাজ নেই। তোমাকে আমি যেটুকু খালি বলছি তুমি সেটুকু খালি মাথার মধ্যে ঢোকাও, যে পয়েন্টটা তোমার সরলরেখাটা, মেন যে সরলরেখাটা তার প্রান্তবিন্দু যেটা, সেটা থেকে যে বিন্দুটা বহির্বিভক্ত করছে তার ডিস্টেন্স, আর একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে তার ডিস্টেন্স, মানে এপি আর বি থেকে পি, এপি বি থেকে পি, এপি বাই বিপির রেশিও করব। কখনো কিন্তু পি এ আর এবি রেশিও করতে যেও না, ভুল হয়ে যাবে। কারণ তুমি একবার এপির রেশিও নিচ্ছ আর একবার দুটো প্রান্ত বিন্দু রেশিও নিচ্ছ, এবি রেশিও নিচ্ছ, কোনোদিন হবে না এইভাবে। কি করব? একটা প্রান্ত বিন্দু একটা অন্য বিন্দু, একটা প্রান্ত বিন্দু একটা অন্য বিন্দু। তাহলে এ থেকে পি, বি থেকে পি, এপি বাই বিপি। ঠিক আছে, বোঝা গেল কথাটা? তাহলে এপি বাই বিপির রেশিও হবে। তো এই হচ্ছে তোমার কাছে আমি দুটো জিনিস আমি বললাম, যার এই দুটো জিনিস মাথার মধ্যে ঢুকেছে তার বহির্বিভক্ত মাথার মধ্যে ঢুকে গেছে। বহির্বিভক্ত অন্তর্বিভক্ত আশা করি তোমরা খাতার মধ্যে নোট ডাউন করেছো। যদি নোট ডাউন করো চলো আমি আরেকটু এগোই। ঠিক আছে, তাহলে এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? চলো আমি একটু এগোই। এবার আমরা বুঝবো থ্যালেসের উপপাদ্য, বা যেটাকে ইংরেজিতে বলা হয় বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। শুধুমাত্র এই থিওরেমটা দিয়ে তোমাদের গোটা 18.2 নেমে যাবে, গোটা 18.2 নেমে যাবে। এর বাইরে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না এর বাইরে। থ্যালেসের উপপাদ্য বুঝিয়ে দেবো। থ্যালেসের উপপাদ্য যদি একবার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারো,
গোটা উপপাদ্যের যে এই যে টপিকটা রয়েছে, যে চ্যাপ্টারটা রয়েছে, গোটা উপপাদ্য নেমে যাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? দেখো ভালো করে মন দিয়ে শুনবে। কি বলছে? থ্যালেসের উপপাদ্য বলছে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা। তাহলে একটা ত্রিভুজ আঁকি। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আমি এঁকেছি এখানে। এই ত্রিভুজের, এটা মনে করো একটা ত্রিভুজ নাম দিলাম এ বি, আর এটা নাম দিলাম হচ্ছে সি, এবিসি ত্রিভুজ নাম দিলাম। এবিসি ত্রিভুজের কোনো একটা বাহু তার সমান্তরাল সরলরেখা মানে এরকম একটা জায়গা হবে। কোন একটা ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এই বাহুটার সমান্তরাল সরলরেখা কিরকম জায়গা দিয়ে যাবে? এরকম জায়গা দিয়ে যাবে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা কী করছে? অপর দুটো বাহুকে, মানে এই বাহুটাকে আর এই বাহুটাকে, বা তাদের বর্ধিত বাহুকে, বা তাদের বর্ধিত বাহুকে, এই পার্টটা আমি পরে হিসাব করছি, ব্র্যাকেট করে রেখেছি যেটা, সেটা আমি পরে বলছি। ওটা আগে আমি বলছি অপর দুটো বাহুকে, মানে এ বি সি, এই তো ত্রিভুজ, এই ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, কোনো বাহু মানে এই যে বিসি বাহু, তার সমান্তরাল সরলরেখা মানে এটাকে নাম দিচ্ছি ডি, এটাকে নাম দিচ্ছি ই, তাহলে ডিই নাম দিলাম। তাহলে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা বলতে কোনটাকে বোঝাচ্ছে? ডিইটাকে বোঝাচ্ছে। এই সমান্তরাল সরলরেখাটা অপর দুটো বাহুকে, মানে এই বাহুটাকে আর এই বাহুটাকে সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করা মানে বোঝো তো? মানে এইটা আর এইটার অনুপাত করে যত হবে, এটার আর এটার অনুপাত করে তত হবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? অপর দুটো বাহুকে বলতে কোনটারে বোঝায় ভাই? এই বাহুটাকে যদি নিই, তার সমান্তরাল সরলরেখা মানে এটা হবে। ঠিক আছে, তাহলে এই বাহুটা নিয়ে কথা বলেছি, তাহলে এই বাহুটা নিয়ে যদি কথা বলে যদি এইটা সমান্তরাল সরলরেখা পাই, তাহলে এই বাহুটা ছাড়া অপর দুটো বাহু কোনটা কোনটা আছে? একটা আছে এবি আর একটা আছে হচ্ছে এসি। এই এবি বাহুটাকে আর এসি বাহুটাকে সমানুপাতে বিভক্ত করে, মানে এখান থেকে এইটুকু পর্যন্ত যত ডিস্টেন্স হবে, এখান থেকে এইটুকু পর্যন্ত যত ডিস্টেন্স হবে তাদের রেশিও করব। মানে আমি করব এডি বাই হচ্ছে ডি থেকে বি, ডিবি, এডি বাই ডিবি করব, করে আমি যত পাবো এখান থেকে এ থেকে ই পর্যন্ত করে ই থেকে সি পর্যন্ত বাহুর মাপ নিয়ে আমি তত মান পাবো। মানে আমার এই বাই হচ্ছে ইসি করে আমার তত ভ্যালু আসবে। এটাই হচ্ছে তোমার থ্যালেসের উপপাদ্য, আর কিচ্ছু না। কি বললাম? এইটুকু আর এইটুকুর অনুপাত এইটুকু আর এইটুকুর অনুপাতের সাথে সমান। যার এইটার এই রেশিওটা যার মাথায় ঢুকে গেছে তার আর অঙ্ক কিছু নেই, শুধু এইটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু এইটুকু লাগবে, আর কিচ্ছু চাই না রে ভাই। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, সিম্পল জিনিস। এইটুকুর অনুপাত এইটুকুর অনুপাত, ব্যাস। এডি বাই ডিবি আর এই বাই হচ্ছে ইসি, এই বাই ইসি, এইটা হচ্ছে তোমার সমানুপাত। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার সমানুপাতে বিভক্ত করা বোঝায়। তাহলে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা এই অপর দুটো বাহুকে, মানে এটাকে আর এটাকে সমান অনুপাতে দেখো বিভক্ত করেছে, মানে এডি ডিবির যত মাপ আসবে অনুপাত করে এই আর ইসির অনুপাত করে তত মাপ আসবে। এটাই হচ্ছে থ্যালেসের উপপাদ্য। বোঝা গেল কি বললাম? একজন গ্রেট ম্যাথামেটিশিয়ান থ্যালেস, তার উপপাদ্য এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। বোঝা গেল কি বলেছি? এত অবধি মাথায় ঢুকেছে? আচ্ছা দেখো, এটাকে আমি এই উপপাদ্যটা থেকে আমি আরো দু তিনটে প্রমাণ করতে পারি। সমীকরণ নাম্বার 1, এটা মনে রাখবে। দুটো আরো দু রকম তিন রকম ভাবে প্রমাণটা করা যায়। দেখো আরো দুটো তিনটে সমীকরণ বানানো যায় এখান থেকে। একটা হচ্ছে এডি বাই ডিবি যেটা রয়েছে তোমাদের, তার সাথে তুমি 1 যুক্ত করে দাও, আর এখানে এই বাই হচ্ছে ইসি, এটার সাথেও তুমি কি করে দাও? 1 যুক্ত করে দাও। কেন করলাম স্যার? বলছি ভাই। এই সাইডে 1 যোগ করছি, এই সাইডে 1 যোগ করছি, দু সাইডে 1 যোগ করছি, করার পর এদের লসাগু করছি। দেখো এদের লসাগু করলে নিচে আসছে হচ্ছে ডিবি, ওপরে আসছে এডি প্লাস হচ্ছে ডিবি। ঠিক আছে, ইকুয়াল টু কত আসবে? নিচে আসছে হচ্ছে ইসি, ওপরে আসছে হচ্ছে এই প্লাস হচ্ছে ইসি। বুঝা গেল কি বললাম? আমি এই সাইডে 1 যোগ করেছি, এই সাইডে 1 যোগ করেছি, তারপর লসাগু করেছি, তাহলে নিচে ডিবি ছিল, এখানে ডিবি আর 1 গুণ হয়ে ডিবি, এখানে এই বাই ইসি, তাহলে ইসি আর 1 গুণ হয়ে ওপরে ইসি। তাহলে দেখো ওপরে হচ্ছে এডি প্লাস ডিবি, আর এখানে ওপরে হচ্ছে এই প্লাস ইসি। ভালো করে বুঝবে জিনিসটা, মন দিয়ে শুনবে। এডি আর ডিবির যোগ মানে কোনটা? এ থেকে বি পর্যন্ত। তুমি নিজে হিসাব করো না, এইটুকু হচ্ছে এডি আর এইটুকু হচ্ছে ডিবি। তো এই দুটোকে যদি আমি যোগ করে দিই, এই পার্টটা আর এই পার্টটাকে যদি যোগ করি, তাহলে আমি এই বলতে পারি।
তাহলে আমি কি করছি, ওপরে আমি লিখছি এই, নিচে লিখছি হচ্ছে ডিবি। এখানে দেখো এই আর ইসির যোগ, এটুকু এই এটুকু ইসি, তাহলে এই আর ইসি যোগ করলে কত পাবো, এই যে এই দুটো টুকরোকে যোগ করলে কত পাবো, এই গোটা এ থেকে সি গোটা টুকরোটা পাবো। তাহলে ওপরে লিখছি এসি বাই হচ্ছে আমাদের কি ইসি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড সমীকরণ, 2 নম্বর সমীকরণ, সমীকরণ নাম্বার 2। মনে রাখবে 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা, শর্টে বুঝিয়ে দেবো, চাপ নিও না। ঠিক আছে, বোঝা গেল তোর অবধি? আমি কি করছি, এই দুটোর ব্যস্ত প্রক্রিয়া করে তাদের উল্টে দিচ্ছি। দেখো ভালো করে বুঝবে জায়গাটা। এখানে দেখো কি হচ্ছে, এডি বাই হচ্ছে আমাদের ডিবি ছিল, আর এখানে ছিল হচ্ছে এই বাই হচ্ছে আমাদের ইসি ছিল। আমি সবার আগে কি করছি, ব্যস্ত প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। ব্যস্ত প্রক্রিয়া অ্যাপ্লাই করা মানে তুমি নিশ্চয়ই জানো সমানুপাত করে এসছো, অনুপাত সমানুপাত, বা তুমি নিজেও জানো যে উল্টানো যায়। এই সাইডটাকে যদি তুমি উল্টাও তাহলে অটোমেটিক্যালি ওই সাইডটাও উল্টে যাবে। তার মানে এটা উল্টে ওপরে চলে গেলে এটা হয়ে যাবে ডিবি বাই হয়ে যাচ্ছে হচ্ছে এডি, হয়ে গেল। আর এখানে এই পার্টটাও উল্টে যাবে, মানে ইসি বাই হয়ে যাবে হচ্ছে এই, যদি এটা হয়ে যায়। তারপর আমি কি করব, দুদিকে 1 যোগ করব। তাহলে আমি কি করছি বলতো, এই জায়গাটাতে 1 যোগ করছি, ইকুয়াল টু দিয়ে এখানে 1 যোগ করছি। যোগ করার পর কি হচ্ছে দেখো, যোগ করার পর এখানে এডিটা নিচে লসাগু থাকছে, ওপরে হচ্ছে ডিবি প্লাস হচ্ছে এডি। লসাগু নিজেরা পারবে করতে, এইটা যদি বলো পারবো না তাহলে স্যার টেনে পড়ে লাভ নেই ভাই, তাহলে তোমাদের মাধ্যমিকের এবছর বসে থাকতে হবে এখানে। ঠিক আছে, আর এখানে লসাগু করলে কত হবে, এই, আর ওপরে হচ্ছে ইসি প্লাস হচ্ছে এই। ঠিক আছে, এটা বোঝা গেছে। ডিবি প্লাস এডি, ডিবি প্লাস এডি মানে কোনটা, ডিবি প্লাস এডি মানে এইটুকু টুকরো আর এইটুকু টুকরো যদি যোগ করি তাহলে গোটা এবিটা পাবো, গোটা এবিটা পাবো। তার মানে ওপরে আমি লিখবো এবি বাই হচ্ছে কি আমাদের এডি। ঠিক আছে, বোঝা গেছে। দেখো ডিবি আর এডি যুক্ত করেছি, এটুকু ডিবি এটুকু এডি, তাহলে এইটুকু টুকরো আর এটুকু টুকরোকে যোগ করলে আমি গোটা এবি টুকরোটা পাবো, এ থেকে বি পর্যন্ত গোটাটা পাবো। তাই ওপরে এবি নিচে হচ্ছে এডি। ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে দেখো ইসি আর এই যোগ, ইসি বলতে এইটুকু, এই বলতে এইটুকু, তার মানে এ থেকে সি গোটাটা হচ্ছে ওপরে। তার মানে ওপরে লিখছি এসি বাই হচ্ছে এখানে এই। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তো এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2, 3, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3 হবে। দেখো ভালো করে বুঝে নাও, সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2, সমীকরণ নাম্বার 3, 3টে সমীকরণ আমি এখনো পর্যন্ত আমি বানিয়েছি। বোঝা গেছে কি বলেছি? 3টে সমীকরণ তোমার মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। দেখো আমি কি করছি, দেখো একটুখানি তোমাদেরকে বলে দিই, ভয় পাওয়ার কিছু নেই এখানে। দেখো একবার আমরা শিখলাম যে এইটুকু টুকরো আর এইটুকু টুকরোর অনুপাত এইটুকু টুকরো আর এইটুকু টুকরো অনুপাতের সাথে সমান। তারপরের বার আমি শিখলাম যে গোটা টুকরোটা সাথে নিচের টুকরোটা সমান। দেখো গোটা টুকরোটা নিয়েছিলাম এবি, এবির সাথে ডিবি সমান, সরি কি করেছি এখানে, এখানে একটু ভুল হয়েছে, এডি আর ডিবি যুক্ত করলে এডি আর ডিবি যুক্ত করলে এবি হবে, এটা এই না, এটা হচ্ছে এবি হবে। সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তাহলে এবি হবে। তাহলে কি বললাম, গোটা টুকরোটার সাথে নিচের টুকরোটা সমান, গোটা টুকরোটার সাথে নিচের টুকরোটা সমান, আবার এই গোটা টুকরোটার সাথে নিচের টুকরোটা সমান, এসির সাথে ইসি সমান। আর একবার আমি দেখবো এই গোটা টুকরোটার সাথে ওপরের টুকরো সমান, গোটা টুকরোর সাথে ওপরের টুকরো সমান। দেখে নাও ভালো করে, এখানে দেখো যে গোটা টুকরো বলতে এবি, তার সাথে ওপরের টুকরো মানে এডি সমান, গোটা টুকরো বলতে এসি, তার সাথে ওপরের টুকরো মানে এই সমান, এসি বা এই সমান। তাহলে কি বুঝছিটা কি আমি এখান থেকে, আমি বুঝছিটা কি সেটা তো আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে রে ভাই। আমি বলতে চাইছি একবার এই ওপরের পার্টটার সাথে নিচের পার্টটার রেশিও যত হবে, এই ওপরের পার্টটার সাথে নিচের পার্টটার রেশিও তত হবে। আর একবার বলছি ওপরের পার্টটার সাথে ওপরের পার্টটার রেশিও, ওপরের এই গোটা পার্ট মানে গোটা পার্টটার সাথে ওপরের পার্টটার রেশিও, আর এই গোটা পার্টটার সাথে ওপরের পার্টটার রেশিও তত হবে। বোঝা গেল কি বললাম? আর একবার আমি বলেছি ওপরেরটা নিচেরটা রেশিও, ওপরেরটা নিচেরটা রেশিও সমান, যেটা হচ্ছে এখান থেকে বলা ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 3টে সমীকরণ। এই 3টে সমীকরণ তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এই 3টে সমীকরণ যার মাথার মধ্যে আছে তার তো ভাই থ্যালেসের উপপাদ্য হাল্লা বলে। ঠিক আছে, একদম ঠিক আছে। কি বললাম বোঝা গেছে? 3টে সমীকরণ বোঝা গেছে। আশা করি এতটা পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, কনসেপ্ট এতটা অবধি ক্লিয়ার তোমাদের। তাহলে এবার আমি ব্র্যাকেটের মধ্যে থাকা বাকি পার্টটা বলছি, তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এটার মানেটা কি সেটা আমি কি বলছে, কোন ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল সরলরেখা, এই একটা ত্রিভুজ গোটাটা, এর এই বাহুটার সমান্তরাল সরলরেখা ডি বলছে অপর দুটো বাহুকে, মানে এই বাহুটাকে আর এই বাহুটাকে সমানুপাতে বিভক্ত করে। মানে এটার আর এটার রেশিও যত হবে, এটুকু টুকরো আর এটুকু টুকরো রেশিও তত হবে। এটা আমরা একটু আগে দেখেছি। মানে আমি কি দেখেছি ভাই, আমি দেখেছি এডি
আর ডিবি এটার যা রেশিও হবে এই আর ইসির রেশিও নাকি তত হবে, মানে এটুকু টুকরো যত হবে নিচের টুকরোটা তত হবে, আবার এটুকু টুকরো যত হবে নিচের টুকরোটা তত হবে। আশা করি তোমরা এর আগে আমি যে তিনটে প্রমাণ করালাম, মানে সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2, সমীকরণ নাম্বার 3, এই তিনটে সমীকরণ তোমরা হয়তো খাতার মধ্যে লিখেছো, এটুকু আমি আশা রাখবো। যদি লিখে থাকো একটা কথা বলে রাখি ভাই, এই সমীকরণগুলো কিন্তু এমনি এমনি করাইনি, কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে। মাথায় থাকবে জিনিসটা কি বলেছি, সহজ জিনিস, বড়টার সাথে নিচের টুকরোটা সমান, বড়টার সাথে নিচের টুকরোটা সমান, এটা একটা রেশিও হবে। আর বড়টার সাথে ওপরের টুকরোটা সমান, বড়টার সাথে ওপরের টুকরোটা সমান, এটুকু খালি মাথা রাখতে হবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? এটুকু মাথা থাকলে তোমাদের অনেক অঙ্ক নেমে যাবে। আর দুটো টুকরো সমান, দুটো টুকরো সমান, যেটা বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, সেটা তো বলাই আছে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এবার আমি এখান থেকে একটা জিনিস বলছি, মন দিয়ে শুনবে। কি বলছে, এই পার্টটা আমি পড়াইনি, তাদের বর্ধিত বাহুকে। দেখো, তাদের বর্ধিত বাহু মানে অপর দুটো বাহুর যে বর্ধিত বাহু, অপর দুটো বাহু মানে কোনটা, এ বি একটা আর এসি একটা, এদের বর্ধিত বাহু মানে আমি এই বাহুটাকে একটু বর্ধিত করলাম পি পর্যন্ত, আর এই বাহুটাকে আমি বর্ধিত করলাম এখানে এই কিউ পর্যন্ত আমি বর্ধিত করেছি, ধরো এই কিউ পর্যন্ত বর্ধিত করেছি। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? তাহলে এটার নাম পি দিলাম, আর এখানে আমি নামটা কিউ দিলাম। ভালো করে শুনবে জিনিসটা, পি থেকে কিউ এই পর্যন্ত আমি ধরো বর্ধিত করেছি, তাহলে এই হচ্ছে পি পয়েন্ট আর এখানে হচ্ছে কিউ পয়েন্ট। এবার বোঝো ভালো করে, বলছে যে বর্ধিত বাহুকে না সমান অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, বর্ধিত বাহু মানে দেখো অ্যাকচুয়ালি মেন রেখা হচ্ছে এ বি পর্যন্ত, মেন রেখাটা, মেন রেখা কতটা পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত মেন রেখা, ত্রিভুজটা তো এতটা পর্যন্তই ছিল ভাই, এ বিটা পর্যন্ত মেন রেখা ছিল, মেন রেখা এতটাই ছিল এ বি পর্যন্ত। আর এখানে মেন রেখা কোনটা, এ সি পর্যন্ত, কারণ ত্রিভুজটা এ থেকে সি পর্যন্ত ছিল, কখনো এ থেকে কিউ পর্যন্ত ছিল না। তাহলে মেন রেখা হচ্ছে এ থেকে সি পর্যন্ত, এতটা অবধি মাথায় রাখো। আর এটা এ থেকে বি পর্যন্ত। এখানে যে পি পয়েন্টটা রয়েছে, এই পি পয়েন্টটা শুধুমাত্র এই লাইনটাকে কি করেছে, বাইরে বিভক্ত করেছে, মানে এটা বহির্বিভক্তর কনসেপ্ট আসছে। আরে ভাই, পি পয়েন্টটা এই লাইনের ওপর তো বিভক্ত করেনি ডি এর মতো, এই এ বি লাইনের বাইরে পি পয়েন্ট আছে, মানে এই এ বি লাইনটাকে পি পয়েন্টটা বহির্বিভক্ত করেছে, বাইরে রয়েছে। তো এ বি লাইনটাকে আমি আরো বাড়ালে তবে গিয়ে আমি পি পয়েন্টে গিয়ে ছেদ হবে, তার মানে এই পি পয়েন্টটা এ বি সরলরেখাটাকে বহির্বিভক্ত করেছে, বাইরে বিভক্ত করেছে। তাহলে বাইরে যখন বিভক্ত করে, আমি বহির্বিভক্তর কনসেপ্ট কিন্তু বলেছি, কি বলেছি, একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে তত দূর পর্যন্ত রেশিও নাও। একটা প্রান্ত বিন্দু আমাদের এ থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে তত দূর পর্যন্ত রেশিও নাও, মানে এপি নেব বাই দিয়ে আর একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে তার রেশিও নাও, মানে বিপি নেব। সিম্পল হিসাব ভাই। এটার অনুপাত করে যত হবে একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে, একটা প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্টটা বহির্বিভক্ত করছে তার রেশিও নাও, মানে এ কিউ নাও বাই দিয়ে অপর প্রান্ত বিন্দুটা থেকে, মানে সি প্রান্ত বিন্দু, সিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এ বি সি ত্রিভুজ ছিল, তাহলে একটা ফাইনাল পয়েন্ট এ হলে আর একটা ফাইনাল পয়েন্ট সি, মানে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু কোনটা রে ভাই, এ বি সি। তাহলে এ সিটাই তো মেন লাইন ছিল, একটা প্রান্ত বিন্দু এ থেকে কিউ পর্যন্ত রেশিও নিয়েছি, তাহলে আর একটা প্রান্ত বিন্দু সি আছে, তার থেকে কিউ পর্যন্ত রেশিও নেবো, তাহলে সি থেকে কিউ পর্যন্ত রেশিও নেবো আর একটা, তাহলে আর একটা রেশিও নেবো হচ্ছে সি কিউ নেবো। এটা বোঝা গেল কি বলেছি? আশা করি তোমাদের মাথার মধ্যে ঢুকেছে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। তো এপি বাই বিপি এটা একটা রেশিও, তার সাথে এ কিউ বাই সি কিউ এটা একটা রেশিও, এটা সমীকরণ নাম্বার 4, মাথায় রাখবে। তাহলে এটাই ছিল তোমাদের থ্যালেসের যে উপপাদ্য, সেটা আমি ব্যাখ্যা দিলাম তোমাদেরকে। থ্যালেসের বিপরীত উপপাদ্যটা প্রমাণ করি অঙ্কের জন্য মেনলি লাগে। অঙ্ক করাতে করাতে যদি থ্যালেসের বিপরীত উপপাদ্যের ইউজ আসে, আমি নিশ্চয়ই থ্যালেসের বিপরীত উপপাদ্যটা পড়িয়ে দেবো। তবে থ্যালেসের বিপরীত উপপাদ্যটা অতটা লাগবে না, লাগবে হচ্ছে থ্যালেসের উপপাদ্য, এটা দিয়ে 90% অঙ্ক নেমে যাবে। তোমার এমসিকিউগুলো এবং যে শর্ট কোশ্চেনগুলো যা যা আসবে, 1 নাম্বার আর 2 মার্কের, 1 মার্কের আর 2 মার্কের যা কোশ্চেন আছে টেস্ট পেপারের যে কোনো কোশ্চেন তোমার সদৃশতার ওপর থ্যালেসের উপপাদ্যের ওপর বেস করে সব অঙ্ক তোমরা পারবে। এমন কোনো অঙ্ক থাকবে না যেটা তোমরা পারবে না। এত অবধি যা করেছি সেটা যদি মাথার মধ্যে ঢোকাতে পারো তো। এবার একটা কথা বলবো, একটা ট্র্যাপিজিয়ামের একটা জিনিস বলবো ছোট্ট মতো। ট্র্যাপিজিয়াম তোমরা আঁকতে পারো, একটা বাহু সমান্তরাল থাকবে আর একটা সমান্তরাল বাহু থাকবে, দুটো বাহুর মাপ আলাদা হবে। এই লাইনটা হবে তির্যক বাহু আর এই লাইনটা হচ্ছে তোমার তির্যক বাহু, এটা হলো ট্র্যাপিজিয়াম।
ট্র্যাপিজিয়ামের মধ্যে এখানে একটা কোনো সরলরেখা আছে, মনে করো এটা হচ্ছে এ বি সি ডি ট্র্যাপিজিয়াম, ABCD হচ্ছে ট্র্যাপিজিয়াম। এই ABCD ট্র্যাপিজিয়ামের এই জায়গাটাতে মনে করো একটা পয়েন্ট হচ্ছে ই, এই জায়গার একটা পয়েন্ট হচ্ছে এফ। কি বললাম বুঝতে পেরেছো? ABCD হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম যার একটা সরলরেখা হচ্ছে EF। কি বলেছি কথাটা ভালো করে শুনবে। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে এই যে দুটো বাহুর রেশিও যা হবে, মানে AE বাই দিয়ে ই থেকে বি, এটার রেশিও যত হবে ঠিক ততটাই হবে DF এর সাথে FCর রেশিও, মানে DF বাই FCর রেশিও যেটা হবে সেটা ততই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। এটা যে বুঝতে পেরেছো সে, এটা হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রয়োগ নাম্বার 6, প্রয়োগ 6। প্রয়োগ 6তে এই প্রমাণটা করে দেওয়া আছে। কোনো কাজে লাগবে না প্রমাণটা, যদি লাগে করতে পারো, যদি চাও করতে পারো, কিন্তু এই প্রমাণটা তোমার দরকার নেই। তোমার যেটুকু লাগবে সেটা হচ্ছে এটুকুর আর এটুকুর রেশিও যত হবে, এটুকুর আর এটুকুর রেশিও তত হবে। এইটা দিয়ে আমাদের অনুশীলনীতে একটা অঙ্ক আছে, তাই জন্য আমি করিয়ে দিলাম তোমাকে। AE আর EBর যা রেশিও হবে, DEF আর FCর তাই রেশিও হবে। এটা হচ্ছে তোমার ট্র্যাপিজিয়াম দিয়ে। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে মনে রাখবে ট্র্যাপিজিয়ামের এইটা আমি করিয়েছি। তো এটা হচ্ছে তোমাদের একটা জিনিস আমি ব্যাখ্যা দিলাম তোমাদেরকে। চলো এবার আমি তো ভিডিওতে তোমাদেরকে কনসেপ্টটা বোঝালাম, যত রকমের ফর্মুলা তৈরি করা যায় করলাম, ট্র্যাপিজিয়ামটাও আমি বোঝালাম। এবার আমি এটার ওপর কিছু MCQ এবং শূন্যস্থান পূরণের কিছু অঙ্ক করব। অঙ্কগুলো বোঝার পর আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এই চ্যাপ্টারের কোনো অঙ্কতে আটকাবে না। এর পরের ভিডিওতে আমি কি করব, SAQর যে অঙ্কগুলো আছে সেগুলো আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সদৃশতার MCQর ফার্স্ট যে অঙ্কটা রয়েছে, অর্থাৎ 11 এর দাগের একেরটা, 11 এর দাগের একেরটা যেটা আছে MCQর ফার্স্টেরটা, সেটা আমরা করব। বলছি ABC ত্রিভুজের BC বাহু সমান্তরাল সরলরেখা AB। তাহলে একটা ABC ত্রিভুজ আঁকছি সবার আগে, ABC ত্রিভুজ। এই ABC ত্রিভুজের ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা AB এবং AC বাহুকে, AB বাহুকে আর AC বাহুকে কোন কোন পয়েন্টে ছেদ করেছে? যথাক্রমে X পয়েন্টে এবং Y পয়েন্টে, X আর Y মানে হচ্ছে XY ভাবে ছেদ করেছে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? ABC একটা ত্রিভুজ আছে, ফার্স্ট অঙ্কটা করাচ্ছি MCQর, তার BC বাহুর সমান্তরাল সরলরেখা বলছে। BC বাহুর সমান্তরাল সরলরেখা মানে এরম উপর দিয়ে যাবে বা নিচ দিয়ে যেতে পারে, কিন্তু এখানে তো তোমাকে বলে দিচ্ছে AB বাহুকে আর AC বাহুকে ছেদ করেছে। তাহলে কি বলছে? AB বাহুকে X বিন্দুতে, AB বাহুটাকে X বিন্দুতে, আর বলা আছে AC বাহুকে বলে দিয়েছে Y বিন্দুতে, AC বাহুকে বলে দিয়েছে Y বিন্দুতে। তাহলে AB বাহুকে বলা আছে X বিন্দুতে, AC বাহুকে বলা আছে Y বিন্দুতে ছেদ করেছে। তাহলে লাইনটা হবে XY, এতটা অবধি বোঝা গেছে, এটা হচ্ছে XY। এবার দেখো কি বলছে, বলছে যে AX হচ্ছে 2.4, AX যেটা এটা হচ্ছে 2.4 সেমি, 2.4 সেমি। তারপরে কি বলছে AY হচ্ছে 3.2 সেমি, A থেকে Y এখান থেকে এটা হচ্ছে 3.2 সেমি, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? তারপরে কি বলছে YC হচ্ছে 4.8 সেমি, এখান থেকে Y থেকে C হচ্ছে 4.8 সেমি, এটা হচ্ছে 4.8 সেমি, ভালো কথা। আর বলে দিয়েছে ABর দৈর্ঘ্য কত, মানে এখান থেকে স্টার্ট করে গোটাটার লেন্থ কত, এই জায়গার লেন্থটা কত সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে। কি বললাম বোঝা গেছে? তো চলো এই অঙ্কটাকে কীভাবে করবো দেখো। আমি থ্যালেসের যে সূত্রের যে থার্ড ইকুয়েশনটা প্রমাণ করেছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে গোটা বাহুটার সাথে ওপরের বাহুটার রেশিও আবার গোটা বাহুটার সাথে ওপরের বাহুটার রেশিও সমান হবে। তাহলে গোটা বাহু কোনটা? AB, ABর সাথে ওপর দিকের টুকরোটা মানে AX, AX এর রেশিও যত হবে, এদিকের গোটা বাহু মানে হচ্ছে AC, এটার সাথে ওপরের টুকরোটা মানে AY এর রেশিও তত হবে। সিম্পল হিসাব ভাই, গোটা বাহুটার সাথে ওপরের টুকরো, গোটা বাহুটার সাথে ওপরের টুকরো, এটা সমান হবে। আমাকে ABটা জানতে চাইছে, মানে ABটা কত হবে সেটা জানতে চাইছে। সিম্পল হিসাব, খুব সহজ জিনিস। কি করব, ABটা বার করব। AX এর মান কত দেওয়া? AX এর মান 2.4, তাহলে X এর জায়গাতে বসাও 2.4। ACর মান কত দেওয়া? দেখো ACর মান দেওয়া নেই। ACর মান বলতে এখান থেকে 3.2 AY আর YC কে যোগ করতে হবে, মানে 3.2 আর 4.8 কে যোগ করে উপরে বসাতে হবে। তাহলে 3.2 প্লাস হচ্ছে 4.8 বসালাম AY বলতে কোনটা বলো তো? AY বলতে উপরেরটা, মানে হচ্ছে 3.2 বসিয়ে দিলাম। এবার দেখো 3.2 আর 4.8 কে যোগ করলে, এই যে 3.2 আর 4.8 কে যদি যোগ করি, 4 আর 3 হয় 7, 7 আর 8 আর 2 হচ্ছে 10, মানে হচ্ছে
8 হবে ওপরে, এই দুটোকে যুক্ত করে ওপরে 8 হবে। তার মানে এখানে যেটা 2.4 আছে ওপরে 8টার সাথে কি গুণ হবে, তাহলে এ বি ইকুয়াল টু হবে 8 ইন্টু নিচে থাকা জিনিসটা ওপরে কি গুণ হয়, মানে 2.4, নিচে আছে 3.2। তাহলে এখান থেকে পয়েন্ট তুললাম, নিচে একটা 10 নিলাম, এখান থেকে পয়েন্ট তুললাম, ওপরে একটা 10 নিলাম, ঠিক আছে। 10 আর 10 কেটে দিলাম, 8 আর 32 কাটলাম, 4 থাকলো, 4 আর 24 কাটলাম, 6 থাকলো। তাহলে এবির যে মাপটা দাঁড়ালো, এবির মাপটা কত দাঁড়ালো, এবির মাপটা 6 দাঁড়ালো, এবির মাপটা দাঁড়ালো হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এবি যেটা, এই গোটাটার মাপ কত দাঁড়িয়ে গেল, 6 সেন্টিমিটার দাঁড়ালো। অপশান কোনটা রাইট, অপশান হচ্ছে আমাদের বি রাইট, অপশান হচ্ছে বি, হচ্ছে বি এর দাগের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে বোঝা গেল কিছুই নেই, পাতি অঙ্ক, সব পাতি অঙ্ক। খালি একটা জিনিস মনে রাখবে, ওপরেরটার সাথে গোটা বাহুটার সাথে ওপরের টুকরোটা সেম, গোটা বাহুটার সাথে ওপরের টুকরোটা সেম, গোটা বাহুটার সাথে ওপরের টুকরো রেশিও, গোটা বাহুর সাথে ওপরের টুকরো রেশিও সমান হবে, ঠিক আছে। গোটা বাহুর সাথে ওপরের টুকরো রেশিও, গোটা বাহুর সাথে ওপরের টুকরো রেশিও সমান হবে, ঠিক আছে। যেটা আমি 3 নাম্বার যে সমীকরণটা ছিল আমাদের, সেটা থেকে আমরা পেয়েছি। এর অঙ্কটা অর্থাৎ 11 এর দাগের 2 এর অঙ্কটা, এখানে 2 লিখে রেখেছি, 11 এর দাগের 2 এই অঙ্কটা করব। দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহু, এবিসি ত্রিভুজ আছে, তাহলে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং বি, ডি এবং ই এমনভাবে অবস্থিত। তাহলে এবি বাহুর ওপর কোন বিন্দুটা রয়েছে, ডি বিন্দু রয়েছে ভাই, ডি বিন্দু রয়েছে। আর এসি বাহুর ওপর কোন বিন্দু রয়েছে, এসি বাহুর ওপর রয়েছে হচ্ছে ই বিন্দু, ঠিক আছে। এসি বাহুর ওপর, এবি বাহুর ওপর রয়েছে কোন বিন্দুটা, ডি বিন্দুটা, আর এসি বাহুর ওপর কোন বিন্দুটা রয়েছে, ই বিন্দু। বলছে এমনভাবে অবস্থিত যাতে ডিই যে সরলরেখাটা, এই ডিই যে সরলরেখাটা সেটা বিসির সাথে সমান্তরাল হবে। আমাকে কোশ্চেনে বলেই দেওয়া আছে ডিই আর সমান্তরাল হবে বিসি, ডিই সরলরেখাটা বিসির সাথে সমান্তরাল হবে, বলেই দেওয়া আছে। এবার বলছে এডি আর ডিবির রেশিও হবে 3:1, এডি আর ডিবির রেশিও হবে 3:1, লিখে রাখি। এডি বাই হচ্ছে যে ডিবি, তার যে রেশিওটা আসবে সেটা আসবে 3/1 বা 3:1, একই জিনিস। তাহলে বলছে আর একটা জিনিস বলে দিচ্ছে, ইএ বলে দিচ্ছে 3.3 সেন্টিমিটার, ইএ বলে দেওয়া আছে 3.3 সেন্টিমিটার, মানে এখান থেকে স্টার্ট করে এতটা হচ্ছে 3.3 সেন্টিমিটার। আমাকে কি বার করতে দিচ্ছে, এসির মান কত, মানে এ থেকে সি এই জায়গাটা, এই গোটা জায়গাটা কত হবে সেটা বার করতে দিয়েছে। সিম্পল হিসাব ভাই। তো কি করব, দেখো একটা জিনিস খালি বুঝে নাও, আমরা ফার্স্টে কি করব, ইসির মাপটাকে বার করে নেবো, নিয়ে এইটুকু টুকরো আর এইটুকু টুকরোকে যোগ করে দেবো, গোটা টুকরোটা পেয়ে যাবো। সিম্পল হিসাব। আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি জানি, এডি আর ডিবির রেশিও যত হবে, এডি বাই ডিবি করে যত হবে, এটা ইকুয়াল হবে এই আর ইসির সাথে, এই আর হচ্ছে তোমার কি ইসির সাথে সমান হবে। সিম্পল হিসাব। এইটুকু টুকরো আর এইটুকু টুকরো রেশিও এডি বাই ডিবি, এইটুকু টুকরো আর এইটুকু রেশিওর সাথে সেম। সিম্পল, ঠিক আছে, এতটা জিনিস। তাহলে আমরা এখান থেকে ইসির মানটা জানি না, এই জায়গার মানটা কত, তো এই জায়গার মানটা বার করব। করার পর এইটুকু টুকরো আর এইটুকু টুকরো জুড়ে দিলে আমাদের এই গোটা টুকরোটা যেটা এসি জানতে চাইছে একবারে বেরিয়ে যাবে। তাহলে কি করব দেখো, এবার তো মানগুলো জাস্ট দেখে দেখে বসাবো। এডি বাই ডিবি মানে 3/1, তো এডি বাই ডিবির যেখানে 3/1 বসাচ্ছি, এখানে বসালাম 3/1। এইর মাপ, এই বা ই বলো একই জিনিস, এই বলো বা ইএ বলো, এটার মাপ 3.3 সেন্টিমিটার বলাই আছে। তাহলে এখানে 3.3 লিখছি, নিচে লিখছি হচ্ছে ইসি। তো দেখো এখান থেকে পয়েন্ট তুললাম, তাহলে নিচে একটা 10 চলে আসবে। এবার 3 দিয়ে 33কে কাটলাম, ওপরে থাকলো 11। বোঝা গেছে নিশ্চয়ই। 3 আর 33 কাটলাম, 11 থাকলো, ওপরে ওপরে কাটা যায়, তোমরা জানো নিচে নিচে কাটা যায়, কারণ এই 33টা ওপর থেকে নিচে আসলে সেই কাটাকুটি হতো, তাহলে আমি উপরে উপরে কেটে দিয়েছি, 11 এসছে। ইসিটাকে আমি এখানে গুণ করে দিচ্ছি, তাহলে এবার দেখো কি হচ্ছে, ইসিটাকে যদি এখানে গুণ করে দিই তাহলে এটা চলে আসবে ইসি ইকুয়াল টু 11/10 মানে 1.1। 11কে 10 দিয়ে ভাগ করে দেখে নিও সাইডে কোথাও একটা 1.1 হবে, ভাগ করতেও লাগে না, তোমরা নিশ্চয়ই পয়েন্টের নিয়ম জানো, 10 থাকলে এক ঘর সরে বসে পয়েন্ট, তাহলে পয়েন্টটা মিডিলে বসবে, 1.1 হবে, এত সেন্টিমিটার হবে। তাহলে 1.1 সেন্টিমিটার কোনটা বেরোলো, এইটা বেরোলো হচ্ছে 1.1 সেন্টিমিটার বেরোলো। তাহলে আমাদেরকে গোটাটা জানতে চাইছে এসি, তো এসির ভ্যালু মানে কত হবে বলো, 3.3 আর 1.1 এই দুটোর যোগ, 3.3 প্লাস হচ্ছে 1.1 মানে হচ্ছে 4.4 সেন্টিমিটার হচ্ছে আমাদের উত্তর। মানে কোন উত্তরটা সঠিক, আমাদের অপশন যেটা সি ছিল সেটা হচ্ছে সঠিক। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। চলো নেক্সট অঙ্কতে আসি। এবার আমরা 11 এর দাগে 3 অঙ্কটা করব। কোশ্চেনে বলছে যে পাশের চিত্রে ডি আর বিসি সমান্তরাল, এক্স এর মান বার করতে হবে। ছবিটা দেওয়া আছে এরকম, এই একটা ছবি দেখবে, ছবিটা দেখবে তোমাদের বইতে দেওয়া আছে, এরকম একটা ছবি দেওয়া আছে, যে ছবিটার বলা আছে এখানে এ হবে, এখানে বি হবে, এখানে সি হবে, আর বলে দিয়েছে ডিই একটা লাইন বলে দিয়েছে, এরকম একটা লাইন বলে দিয়েছে যেটা হচ্ছে ডি, এখানে বলে দিয়েছে ই। কোশ্চেনে বলে দিচ্ছে যে ডিই আর বিসি হচ্ছে সমান্তরাল। আর একটা জিনিস বলে দিয়েছে এইটুকু হবে হচ্ছে এক্স প্লাস 3, এইটুকু হবে হচ্ছে তোমার 3x প্লাস হচ্ছে 19,
আর এখানটাতে বলে দিয়েছে হবে এক্স, এটা হবে বলে দিয়েছে কত 3x প্লাস হচ্ছে 4। ঠিক আছে, তোমাদেরকে এক্স এর মান বার করতে দিয়েছে, তো এটাকে সলিউশন করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো আমরা কি জানি, এইটুকু টুকরো আর এইটুকু টুকরো রেশিও যত হবে, এইটুকুর টুকরো আর এইটুকুর টুকরো রেশিও তত হবে। এটা দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে লিখছি এডি বাই হচ্ছে আমাদের ডিবি, এটা ইকুয়াল টু এইটুকুর টুকরো আর এইটুকুর টুকরো রেশিওর সাথে সমান এই বাই হচ্ছে আমাদের কি ইসির সাথে সমান। সিম্পল হিসাব ভাই। এবার দেখো এডি বলতে কোনটাকে বোঝায়, ওপরেরটা যেটা হচ্ছে এক্স প্লাস 3, তাহলে ওপরে লিখলাম এক্স প্লাস 3। ডিবি বলতে কোনটাকে বোঝায়, এইটুকু 3x প্লাস 19, নিচে লিখলাম 3x প্লাস 19। এবার এখানটাতে কত লিখবো, এই মানে এক্স, ঠিক আছে, বাই দিয়ে ইসি, ইসি মানে 3x প্লাস 4, তাহলে এটা লিখলাম। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, কাজ শেষ। দেখো এক্স এর সাথে 3x কে গুণ করছি, উত্তর আসবে 3x স্কোয়ার। তারপরে দেখো এক্স এর সাথে 4 কে গুণ করছি, উত্তর আসবে 4x। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 3 এর সাথে 3x কে গুণ করছি, উত্তর আসবে 9x। 3 এর সাথে 4 কে গুণ করছি, উত্তর আসবে 12, ইকুয়াল টু দিয়ে এক্স এর সাথে 3x কে গুণ করছি, উত্তর আসবে 3x স্কোয়ার। এক্স এর সাথে 19 কে গুণ করছি, উত্তর আসবে 19x। এবার সব কিছুকে একটা সাইডে টেনে নিচ্ছি, তাহলে যেটা সলভ করে আসবে সেটা হচ্ছে 3x স্কোয়ার, 4x আর 9x কে যোগ করে উত্তর আসলো 13x প্লাস 12, এটাকে ওই পাশে টেনে নিচ্ছি, তাহলে মাইনাস 3x স্কোয়ার, আর 19xটাকে পাশে টেনে নিচ্ছি, তাহলে মাইনাস 19x, এটা ইকুয়াল টু উত্তর আসলো কত 0 আসলো। এবার দেখো এখানে 3x স্কোয়ার প্লাসে আছে, এখানে 3x স্কোয়ার মাইনাসে আছে, কেটে গেল। একটা জিনিস বোঝো ভালো করে, এখানে 13x প্লাসে আছে, 19x মাইনাসে আছে। 13x আর 19x এর মধ্যে বিয়োগ তোমরা সবাই করতে পারবে, উত্তর আসবে মাইনাস 6x। কেন আসবে বুঝেছো, 19xটা বড় তাই জন্য মাইনাস 6x আসবে। 12টা ওপাশে যখনই চলে যাবে, এখানে প্লাস 12 আছে, ওপাশে গেলে হয়ে যাবে মাইনাস 12, মাইনাস মাইনাস কাটা, 6কে 12 দিয়ে ভাগ করে দিলে x এর যে মানটা পাবো সেটার মান পাবো হচ্ছে আমরা 2 পাবো। 2 হচ্ছে রাইট অ্যান্সার। তুমি 6কে এই 6 দিয়ে 12 নিচে ভাগ করে দেবে, 12/6 করে উত্তর 2 আসবে, নিজে পেরে যাবে এটা। ঠিক আছে, 11 এর দাগে 3 আমরা কমপ্লিট করলাম। এটা কোন উত্তরটা সঠিক, অপশন ডি হচ্ছে রাইট উত্তর। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট উত্তর। চলো বলছি এবিসিডি একটা ট্রাপিজিয়াম, তাহলে ভালো কথা, চলো এরকম একটা ট্রাপিজিয়াম এঁকে নিই। এই একটা ট্রাপিজিয়াম, এবিসিডি ট্রাপিজিয়াম ভাই, এই হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়াম আঁকলাম। তো এ বি সি ডি, এবিসিডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম আঁকা হয়ে গেছে। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি আর ডিসি সমান্তরাল, এবি আর ডিসি সমান্তরাল প্রশ্নতে বলা আছে, ওটার লেখার দরকার পড়ছে না। এবি আর ডিসিটাকে সমান্তরাল বলেছে, তো আমরা ছবি থেকেও দেখতে পাচ্ছি এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল। বলে দিয়েছে এডি ও বিসি বাহুর উপর, এডি বাহু আর বিসি বাহুর উপর কি বলা আছে, পি ও কিউ বিন্দু এমনভাবে অবস্থিত। এডি বাহুটার ওপর কোন বিন্দুটা অবস্থিত, এখানে একটা বিন্দু অবস্থিত মনে করে নাও, এটা হচ্ছে পি। আর বিসি বাহুর ওপর কোন বিন্দু অবস্থিত, বিসি বাহুর ওপর অবস্থিত হচ্ছে কিউ বিন্দুটা, বিসি বাহুর ওপর অবস্থিত হচ্ছে কিউ বিন্দুটা। দেখো প্রশ্নতে কিন্তু বলা ছিল, একটু ভালো করে কোশ্চেনটা পড়বে, বলা ছিল এ থেকে ডি, এডি বাহুর ওপর পি বিন্দুটা অবস্থিত, বিসি বাহুর ওপর কিউ বিন্দুটা অবস্থিত, বলা আছে কোশ্চেনে, বলা আছে। তাহলে বলে দিয়েছে পি কিউ আর ডিসি হচ্ছে সমান্তরাল, তার মানে ভাই পি কিউটাকে আমাদেরকে যুক্ত করতে হবে, পি থেকে কিউকে আমি যুক্ত করব, যুক্ত করার পর বলতে হবে দেখো পি কিউ আর ডিসি হচ্ছে সমান্তরাল, পি কিউ আর ডিসি সমান্তরাল বলা আছে। যদি বলা থাকে তাহলে বলছে যে পিডির ভ্যালু হচ্ছে 18, পি থেকে ডি এটার ভ্যালু আসবে 18 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, বি থেকে কিউ হচ্ছে 35, বি থেকে কিউ মানে এখান থেকে এটা হচ্ছে 35 সেন্টিমিটার। ভালো কথা, কি বলা আছে তারপরে, কিউ সি হচ্ছে 15 সেন্টিমিটার, কিউ থেকে সি এইটুকু হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, আমাকে কি বার করতে হবে, এডি, এডি মানে এইখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত রেশিও, যে টোটাল মান সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, সেটা কত সেন্টিমিটার হবে। দেখো খুব ভালো করে শুনবে, সিম্পল জিনিস, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমি লজিকটা একই বলেছিলাম, এইটুকু টুকরো আর এইটুকু টুকরো রেশিও যত হবে, এইটুকুর টুকরো আর এইটুকুর টুকরো রেশিও তত হবে। তাহলে সিম্পল হিসাব, এদিকে দেখো এপি বাই হচ্ছে নিচে কত হচ্ছে পিডি, এপি আর পিডি এটার রেশিও যত হবে, বি কিউ আর কিউসি রেশিও তত হবে, বি কিউ আর হচ্ছে এদিকে সি কিউ বা কিউসি যাই বলো না কেন রেশিওটা একই হবে। তো এপির মানটা আমরা বার করব, করে এটুকু টুকরো আর এটুকু টুকরোকে জুড়ে দিলে গোটা টুকরোটা বেরিয়ে যাবে। তো এপির মানটা এখানে থাকলো, পিডিটাকে পিডির মানটাকে গুণ করে দিচ্ছি, তাহলে বি কিউ ইন্টু পিডি বাই হচ্ছে কি সি কিউ। এবার জাস্ট ডেটাগুলো দেখে দেখে বসাবো, কাজ শেষ। এপি ইজ ইকাল টু
বিকিউর ভ্যালু কত, বিকিউর ভ্যালু হচ্ছে 35, ওপরে বসালাম 35 ইন্টু পিডি, পিডি বলতে এইটার ভ্যালু কত 18, ওপরে বসালাম। সিকিউর ভ্যালু কত, সিকিউ হচ্ছে 15, নিচে বসালাম। 5 আর 35 কাটলাম, 5 দিয়ে কাটলে 3, 5 সাথে 35, 3 আর 18 কাটলাম, উপরে থাকলো হচ্ছে 6, 6 আর 7 গুণ করলে হচ্ছে 42। তাহলে এপির যে মানটা দাঁড়ালো সেটা দাঁড়ালো হচ্ছে 42, মানে এইখান থেকে এইটুকু দাঁড়িয়ে গেল কত 42 দাঁড়ালো। তাহলে টোটালটা কত, এ থেকে ডি বার করতে দিয়েছে, তো এডির মান কত হবে, এডির মান হবে এপি আর পিডির যোগ, এপি আর হচ্ছে পিডির যোগ, তোমরা নিজেরাই দেখে নাও ছবি থেকে, এপিটা আর পিডিটা যুক্ত করলে গোটা এডিটা বেরোবে। তাহলে সিম্পল হিসাব, এপির ভ্যালু হচ্ছে 42 আর তোমার পিডির ভ্যালু হচ্ছে তোমার কত, পি থেকে ডির ভ্যালু হচ্ছে 18, তাহলে 42 প্লাস 18 মানে হচ্ছে 60 সেন্টিমিটার হচ্ছে উত্তর। ঠিক আছে, বোঝা গেল? তো চলো, তাহলে কোন উত্তরটা সঠিক হচ্ছে, উত্তরটা সঠিক হচ্ছে অপশন এ হচ্ছে রাইট। ঠিক আছে, চলো কোশ্চেনটা কি বলছে, পাশের চিত্রে, ঠিক আছে চিত্রটা আগে আঁকি, যেরকম চিত্রটা দেওয়া আছে সেরকম আঁকি। এই হচ্ছে চিত্র, এই হচ্ছে চিত্র, চিত্রের মধ্যে ডিইএফ হচ্ছে ত্রিভুজটার নাম, ডিইএফ ত্রিভুজটার নাম। এবার পি কিউ হচ্ছে এখান থেকে একটা সরলরেখা, এটা একটা পি কিউ সরলরেখা রয়েছে। ঠিক আছে, ইএফ এর সমান্তরাল কি সমান্তরাল হবে না সেটা কোশ্চেন করার পর বুঝবো। বলছে ডিপি হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে, ডিপি হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে গেল। আচ্ছা, ডিই হচ্ছে 15 সেন্টিমিটার, ডিই মানে এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত গোটাটা হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, গোটাটা হচ্ছে 15 সেন্টিমিটার, এই গোটাটা হচ্ছে 15 সেন্টিমিটার, ভালো কথা। তাহলে বলে দিয়েছে ডি কিউ হচ্ছে 6 সেন্টিমিটার, ডি কিউ মানে এই জায়গাটা হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি বলে দেওয়া আছে, কিউ এফ হচ্ছে 18 সেন্টিমিটার, কিউ থেকে এফ এটা হচ্ছে কত 18 সেন্টিমিটার। আমাকে কি বলছে, নিচের কোন যুক্তিটা সঠিক, পি কিউ ইএফ এর সাথে সমান্তরাল হবে কি হবে না, পি কিউ ইএফ এর সাথে এখানে সমান্তরাল হবে নাকি হবে না, কোনটা হবে না হবে না সেটা আমাদেরকে বার করতে হবে, এটা বার করতে হবে। দেখো এখানে এসে না থ্যালেসের বিপরীত উপপাদ্যটা কাজে লাগছে। তো থ্যালেসের বিপরীত উপপাদ্যটা কিছুই না, আমি জাস্ট খালি বলে রাখি যে ধরো কোনো একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের যদি যদি ধরো দুটো বাহু, মানে এই বাহুটা আর এই বাহুটা যদি দুটো বাহুর সমানুপাতে যদি বিভক্ত হয়, মানে এটার আর এটার রেশিও, এটার আর এটার রেশিও যত হবে, এটার আর এটার রেশিও যদি তত হয়, তাহলে বুঝতে হবে যে এই ইএফ এর যে থার্ড বাহুটা তার সমান্তরাল সরলরেখা হচ্ছে পি কিউ। কি বললাম বুঝতে পারলে? আমি আরেকবার বলছি, মন দিয়ে শোনো, এটুকুর রেশিও আর এটুকুর রেশিও যত হবে, এটুকুর রেশিও আর এটুকুর রেশিও যদি তত হয়, যদি তত হয় মানে এই পাঁচটা রেশিও আর এই পাঁচটা রেশিও করে যত হবে, এইটুকু টুকরো আর এটুকুর টুকরো রেশিও করে যদি তত উত্তর বেরোয়, তাহলে বুঝতে হবে যেটা থার্ড বাহু রয়েছে তার সমান্তরাল সরলরেখা পি কিউ হবে। এটাই থ্যালেসের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, বইতে জাস্ট হেডিং লেখা রয়েছে, ওইসব মানে হেডিং ফেডিং ওইভাবে থিওরি মুখস্থ করে তো লাভ নেই, থ্যালেসের বিপরীত উপপাদ্য তোমাকে কেউ লিখতে দেবে না। তোমার যেটা দরকার সেটা হচ্ছে এটার আর এটার রেশিও করে যত হবে, এটার আর এটার রেশিও করে যদি তত হয়, তাহলে বুঝতে হবে এই বাহুটার সমান্তরাল সরলরেখা হচ্ছে পি কিউ। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তার মানে আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ এটা করতে হবে যে এইটুকু টুকরো আর এইটুকু টুকরো রেশিও আমরা বার করব, করে আমরা যতটুকু মান পাবো এইটুকু টুকরোর সাথে এইটুকু টুকরোর মান যদি আমরা তত পাই, তাহলে বলবো যে ইএফ আর পি কিউ সমান্তরাল। এই যে পি কিউ আর ইএফটা হচ্ছে সমান্তরাল বলতে পারবো। তাহলে সবার আগে আমাদেরকে এইখান থেকে এইটুকু পোর্শনের মান বার করে নিতে হবে। তো দেখো ভালো করে বুঝবে, গোটাটার মান 15, এটুকুর মান 5, তাহলে নিচেরটা নিশ্চয়ই 10 হবে, তাহলে এই জায়গাটা হবে হচ্ছে 10 সেন্টিমিটার, মানে এইটুকু এখান থেকে স্টার্ট করে এতটা অবধি 10 হবে, এইটুকু 10 আর এটুকু 5 হলে তবেই তো গোটাটা 15 হবে। সিম্পল হিসাব না, এটা 15, তার মধ্যে ওপরের পার্টটা 5, তাহলে নিচের পার্টটা নিশ্চয়ই 10, সেই জন্য পিইটা হচ্ছে 10। তাহলে চলো এই দুটোর আগে রেশিও বার করি। সবার আগে ডিপি আর হচ্ছে পি থেকে ই, পি থেকে ইর রেশিও করি। ডিপির ভ্যালু কত ছিল, ডিপির ভ্যালু ছিল হচ্ছে 5, পিইর ভ্যালু কত 10, রেশিও করলাম 5 আর 10 কাটলাম, উত্তর বেরোলো 1/2। আচ্ছা, এবার আমরা ডি কিউ আর কিউএফ এর রেশিও করব, ডি কিউ আর হচ্ছে কিউএফ এর রেশিও করব। ডি কিউর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে 6, কিউএফ এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে 18, তাহলে 6 আর 18 কাটলাম 1/3, উত্তর বেরোলো 1/3 বেরোচ্ছে। দেখো ভালো করে এবার রেশিওটার দিকে তাকাও, এইটুকু টুকরো আর এইটুকু টুকরো রেশিও করে আমরা উত্তর পেয়েছি 1/2, এইটুকু টুকরো আর এইটুকু টুকরো রেশিও করে আমরা উত্তর পেয়েছি 1/3। দুটোর উত্তর কি সেম বেরিয়েছে? বেরোয়নি। তার মানে পি কিউ আর ইএফ সমান্তরাল না, অর্থাৎ পি কিউ আর এই যে ইএফ এরা সমান্তরাল না, সমান্তরাল না।
ঠিক আছে, বোঝা গেল? তাহলে কোন উত্তরটা সঠিক হবে দেখে নিই একটু। হচ্ছে অপশন ডিটা রাইট, যে পি কিউ আর ইএফ হচ্ছে সমান্তরাল না। তাহলে বোঝা গেল? তো এইভাবে আমরা এমসিকিউ গুলোকে শেষ করলাম। দেখো আমরা করবো এবার 11 বি এর দাগের একের কোশ্চেনটা। কোশ্চেনে বলছে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। এটা আগের দিনও বলেছি যে দুটো ত্রিভুজ সর্বসম হলে সেটা সদৃশ হতে পারে, কিন্তু সদৃশ হলে যে সর্বসম হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, এটা আগের দিনের প্রমাণ, আগের দিনে বুঝিয়েছি, আমি এটা নিয়ে বেশি ব্যাখ্যা দেবো না। আগের দিনে ভিডিওটা যারা ভালো করে দেখেছো, অর্থাৎ 18.1 যারা দেখেছো, তারা এটা নিজেরাই উত্তর করতে পারবে। আর এখানে বলা আছে দুটো সদৃশ ত্রিভুজ নাকি সর্বসম হবে, না এটা নাও হতে পারে। সদৃশ ত্রিভুজ সর্বসম হবে না, কিন্তু সর্বসম ত্রিভুজ সদৃশ হয়। এটার ব্যাখ্যাটা, প্রপার ব্যাখ্যা আমি আগের ভিডিওতে দিয়েছি, যারা আগের ভিডিও দেখেছো তারা পারবে। তাহলে এর উত্তরটা কিন্তু মিথ্যা হবে। এবার আমি আসছি হচ্ছে পরের কোয়েশ্চেনটা, তারপরের কোয়েশ্চেনটা, যেখানে বলছে যে পাশের চিত্রে একটা চিত্র দেওয়া আছে, এরকম একটা ছবি দেওয়া আছে। কোয়েশ্চেনটা এরকম একটা ছবি দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এটা 11 দাগের বি এর 2-এরটা। কি বলছে দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি, আর এই হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ডি, আর এখানটা হচ্ছে ই। তো জানতে হবে এইটা হচ্ছে একটা রেখা দেওয়া আছে, এটা একটা রেখা দেওয়া আছে। জাস্ট খালি বলছে ডিই আর বিসি সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল। সমান্তরাল হওয়া মানে এটার রেশিও আর এটার রেশিও যত হবে, এইটুকু টুকরো রেশিও আর এইটুকু টুকরো রেশিও তত হবে। তাহলে এ বি, এ থেকে বি, আর হচ্ছে বি থেকে ডি। হ্যাঁ, এটার তার মানে কি, তার মানে যদি এটুকুর টুকরো রেশিও আর এটুকুর টুকরো রেশিও যত হয়, আর এটুকুর রেশিও যদি তত হয়, থ্যালেসের উপপাদ্য থেকে আমরা জানি এই ওপরের এই গোটা বাহুটা, মানে যেটা হচ্ছে এ বি, তার সাথে আমরা এই নিচের বাহুটা অর্থাৎ ডিবি রেশিও নিতেই পারি চাইলে। আবার গোটা বাহুটা, এখান থেকে এটা গোটা বাহুটা অর্থাৎ যেটা হচ্ছে আমাদের এসি, তার সাথে আমরা নিচের টুকরোটা রেশিও, এখানে যেরকম নিচের টুকরোটা নিয়েছিলাম ইসি, এটা রেশিও নিতেই পারি, এটা হতেই পারে। তাহলে এ বি বাই হচ্ছে ডিবি যত হবে, এসি বাই ইসি তত হবে। অর্থাৎ এখানে যে বিবৃতিটা ছিল সেটা কিন্তু সত্য হবে, কারণ এটা কিন্তু থ্যালেসের উপপাদ্যের আমরা যে সেকেন্ড ইকুয়েশনটা প্রমাণ করেছিলাম, সেই ইকুয়েশন নাম্বার 2 আমরা যেটা প্রমাণ করেছিলাম সেটা থেকে দিয়েছে। তো এটা প্রমাণিত হয়ে গেল, তো উত্তরটা বেরিয়ে গেল। আরও 3টে কোশ্চেন রয়েছে। বলছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। উত্তর হবে সমানুপাতে বিভক্ত করে। এটাই থ্যালেসের উপপাদ্য ছিল। থ্যালেস যেটা দিয়েছে পুরো থ্যালেসের উপপাদ্য দিয়েছে, শুধু এখানে সমানুপাতে লিখে দেবে, সমানুপাতে বিভক্ত করে। সেকেন্ড কোশ্চেন যেটা দিয়েছে, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত হলে, একই সরলরেখায় অবস্থিত, আচ্ছা, এবং তাহলে অনুপাত আর ভূমি দৈর্ঘ্য অনুপাতের সাথে কি হবে, সমান হবে, সিম্পল হিসাব। বলছে 11 সি এর দাগের 2-এরটা, দুটি ত্রিভুজের ভূমি এবং একই সরলরেখায় অবস্থিত হলে এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে, মানে একটা কমন শীর্ষবিন্দু থাকলে, ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে কি হবে, এটা উত্তর সমান হবে। এটা তোমরা বইতে উত্তর পেয়ে যাবে। আর লাস্ট কোশ্চেনটা বলে দিচ্ছি, দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে ড্যাশ বিভক্ত করে। এটারও প্রমাণ করেছি, প্রয়োগ নাম্বার 6, সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, তো এটা একটু আগেই বললাম, একটু আগে একটা অঙ্ক করেছি এরকম, ট্রাপিজিয়াম যদি থাকে এরকম, তাহলে এই বাহুটার যেটা সমান্তরাল সরলরেখা হবে সেটা ধরো এখান দিয়ে গেল, তাহলে এইখানের থেকে এটার যত অনুপাত হবে এখান থেকে এটার তত অনুপাত হবে, মানে সমানুপাতে বিভক্ত করে। কাজ শেষ। তাহলে আমরা কতটা অবধি করলাম আজকে 11 সি এর 11 দাগ অবধি করলাম। নেক্সট দিনকে যে 12 দাগের যে অঙ্কগুলো আছে, যেগুলো এসে টাইপ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো, সেগুলোকে নিয়ে আলোচনা করবো। এখান থেকে জেনে রাখবে এই অঙ্কগুলো কিন্তু 2 মার্কসের আসে। তো পরের দিনকে আমরা এই 5টা অঙ্ক যেটা বাকি থেকে গেল, এই 5টা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। 18.2 আমাদের টোটালি খতম হয়ে যাবে, এবং তারপরে আমরা কোষে দিকে 18.4 করবো, তারপর নয় কোয়েশ্চেন কোষে দিকে 18.3 করবো, কারণ কোষে দিকে 18.4 থেকে বেশি কোয়েশ্চেন আসে, 18.3 থেকে কোয়েশ্চেন সেরকম আসে না। ঠিক আছে, তো 18.1 আর 18.2 আর 18.4টা ভালো করে করো। 18.3 থেকে 2 বা 3টে অঙ্ক আমি বলে দেবো, যেটা করো, তোমার কোশ্চেন কমন এসে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে দিও, এবং সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।